তো প্রথম স্টানজাটা একবার আমরা পড়ে নিই আগে কি বলছেন উনি। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, thou breath of autumn's being, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanted fling, yellow and black and pale and hectic red, pestilence striken multitudes, O thou who chariotest to their darkest wintry bed the winged seeds where they lie cold and low, each like a corpse within its grave, until thine azure sister of the spring shall blow her clarion over the dreaming earth, and fill driving sweet birds like flocks to feed in air with living hues and odors, plain and hill, wild spirit, which art moving everywhere, destroyer and preserver, here, oh here. তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টানজা। তো আমরা এবার এখানে দেখি প্রত্যেকটা লাইনে কবি কি বোঝাতে চাইছেন। তাহলে প্রথমেই দেখো আছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এই ছোট্ট মাত্র 4টে ওয়ার্ড এখানে আছে। দেখো ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এই 4টে ওয়ার্ডে কবি কত ফিগার্স ব্যবহার করেছে দেখো। এখানে প্রথমেই আছে একটা ইন্টারজেকশন ও, তাহলে এই ইন্টারজেকশনটার মাধ্যমে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড মানে এখানে কবি অ্যাড্রেস করছেন ওয়েস্ট উইন্ডকে, ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করছেন, একটা প্যাশনেট অ্যাড্রেস টু অ্যাবস্ট্র্যাক্ট পাওয়ার অফ দ্য নেচার। তো যখন কোনো ডেড পারসনকে, কোনো অ্যাবসেন্ট পারসনকে, অথবা কোনো থিংকে, কোনো ন্যাচারাল এলিমেন্টকে, কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াকে যখন আমরা অ্যাড্রেস করি, সেটাকে বলা হয় ফিগার অফ স্পিচে। তোমরা সবাই যেন, আমি তোমাদের করিয়েছি অলরেডি, ফিগার অফ স্পিচের ভিডিও দিয়েছি, সেখানে আমি দিয়েছিলাম এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। তো প্রথমেই কবি ব্যবহার করেছেন অ্যাপোস্ট্রফি। সেকেন্ড কি ব্যবহার করেছে দেখো, ওয়েস্ট উইন্ড ক্যাপিটালে লিখেছেন উনি। তাহলে এই যে ক্যাপিটাল লেটার দেয়া আছে ওয়েস্টের ডব্লু এবং উইন্ডের ডব্লুকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে পার্সনিফিকেশান ব্যবহার করা হচ্ছে। তাহলে ওয়েস্ট উইন্ডকে তুলনা করা হচ্ছে, এবারে কিসের সাথে তুলনা করা হচ্ছে সেটা এর পরেই লেখা আছে, ব্রেথ অফ অটামস বিং, তুমি হচ্ছে অটামের ব্রেথ। এবার এটার সাথে কার ইলিউশন আছে আমি এক্ষুনি ব্যাখ্যা করছি তোমাদের। তার আগে তাহলে কি বললাম, প্রথমে আমরা পেলাম ও, এইখানেই একটা ফিগার ব্যবহার করে দিয়েছেন, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ওয়েস্ট উইন্ডে আর একটা ফিগার ব্যবহার করেছেন, সেটা হচ্ছে পার্সনিফিকেশান। দুটো ফিগার অফ স্পিচ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে এখানে দেখো, এই দেখো ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, সব ওয়া 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 এই সাউন্ড আসছে, মানে সেম কনসোনেন্ট সাউন্ড রিপিট করছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন। তাহলে তিনটে ফিগার অফ স্পিচ মাত্র এই 4টে ওয়ার্ডের মধ্যেই কবি ব্যবহার করে দিয়েছেন, কত সুন্দরভাবে। তাহলে 3টে ফিগার অফ স্পিচ আমরা এখানে পেয়ে গেছি। নেক্সট এইবার দেখো তুলনা হচ্ছে, ওয়েস্ট উইন্ডকে কার সাথে তুলনা করছেন এখানে, সেলি এখানে ওয়েস্ট উইন্ডকে তুলনা করেছেন অটামস বিংয়ের ব্রেথের সঙ্গে। এবার এই যে ব্রেথ, এইখানেই একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে, তাহলে এখানে অ্যালিউশনের ব্যবহার করেছেন কবি। তাহলে আমরা যদি বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট যে পোর্শনটা, সেই ওল্ড টেস্টামেন্টের প্রথম বইটা দেখি, যেটার নাম হচ্ছে বুক অফ জেনেসিস। তো বুক অফ জেনেসিসের প্রথম চ্যাপ্টারের 2য় ভার্স, বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স নাম্বার 2, সেখানে আমরা দেখব আছে যে অ্যান্ড দ্য আর্থ ওয়াজ উইথাউট ফর্ম অ্যান্ড ভয়েড অ্যান্ড ডার্কনেস ওয়াজ আপন দ্য ফেস অফ দ্য ডিপ অ্যান্ড রুয়াখ এলোহিম ওয়াজ মুভিং ওভার দ্য ফেস অফ দ্য ওয়াটার্স। এইবার এখানে এই যে রুয়াখ এলোহিম শব্দ, এটার মানে হচ্ছে স্পিরিট অফ গড বা স্পিরিট অফ এলোহিম। এলোহিম কি গড বলা হয়, গডের নাম এলোহিম। তো এই যে গডের যে স্পিরিট, যেটাকে রুয়াখ বলা হয় হিব্রুতে, সেই স্পিরিটটা কি করছিল, সৃষ্টির আদিতে যখন ইয়া হয়ে কি সৃষ্টি করলেন, এলোহিম জগৎ, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করলেন। এটা প্রথম ভার্স আছে জেনেসিসের চ্যাপ্টার 1 ভার্স 1। আর চ্যাপ্টার 1 ভার্স 2 সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী তখন বেডল ছিল, অন্ধকারে ভরা ছিল, এবং যে ওয়াটার ছিল, সেখানে জল ছিল, তার উপরে
এই এলোহিমের যে স্পিরিট, গডের যে স্পিরিট, সেটা ঘুরে বেড়াচ্ছিল তার উপরে। এইটা হচ্ছে স্পিরিটের প্রথম উল্লেখ আমরা পাচ্ছি বাইবেলে। এই বইটাতেই মানে জেনেসিসেরই, এবার যদি দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাও তোমরা, চ্যাপ্টার 2 ভার্স 7, দ্বিতীয় চ্যাপ্টারের 7 নম্বর ভার্সে তোমরা দেখতে পাবে যে এইবার ইয়াহওয়ে গড কি করছে, সে মানুষ তৈরি করছে, মানে অ্যাডামকে বানাচ্ছে তার নিজের হাত দিয়ে। তো তিনি কি করলেন, ইয়াহওয়ে এলোহিম মেড ম্যান ফ্রম দ্য গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড থেকে, মাটি থেকে, ডাস্ট থেকে তৈরি করছে অ্যাডামকে। আর তারপরে কি করছে, লেখা আছে অ্যান্ড ব্রিথ ইনটু হিজ নস্ট্রিল হিজ স্পিরিট, ব্রেথ অফ লাইফ। তাহলে তারপরে সেই মাটি দিয়ে অ্যাডামকে বানানোর পর তার নাকের 2 ছিদ্র দিয়ে তিনি ফুঁ দিলেন, এবং তার সেই ফুঁ দেওয়ার মাধ্যমে তিনি কি ভরে দিলেন তার ভিতরে, ব্রেথ অফ লাইফ ভরে দিলেন তার মধ্যে। এইখানে ব্রেথের উল্লেখ করা হয়েছে, যেটাকে হিব্রুতে বলা হয়েছে নিসমা হি, অর্থাৎ ব্রেথ অফ লাইফ। তো ব্রেথ অফ লাইফকে নিসমা বলা হয়েছে হিব্রুতে। এই নিসমাকে প্রবেশ করিয়ে দিলেন সেই অ্যাডামের নাকের ভিতরে, এবং অ্যাডাম তখন কি হলো, জীবিত হয়ে গেল। অর্থাৎ এই যে ব্রেথ, এটাকে বলা হয়েছে বাইবেলে জীবনের মূল অংশ, যেটাকে প্রাণ বলি আমরা, সেই প্রাণই হচ্ছে এখানে ব্রেথ। তো এই যে অটামকে দেখো, অটামের ক্ষেত্রেও এখানে আমরা দেখতে পাচ্ছি কবি পার্সনিফাই করেছে, এটাকে ক্যাপিটাল দিয়েছে, পার্সনিফাই করছে যে অটামকে যদি তোমরা একটা বিইং ধরো, একটা প্রাণী ধরো, একটা ব্যক্তি ধরো, তাহলে তার যে প্রাণ, তার যে ফোর্স, লাইফ ফোর্স, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ড। অর্থাৎ গড, যে বাইবেলের গড, তার প্রেজেন্স, তার উপস্থিতি যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমাকে ভরসা করতে হবে হোলি স্পিরিটের ওপরে, যে রুয়াখের ওপরে তোমাকে, কারণ রুয়াক একমাত্র মুভমেন্ট করে, সেই জন্য রুয়াকের মাধ্যমে তুমি গডের উপস্থিতি বুঝতে পারবে। তেমনইভাবে তুমি যদি অটামের উপস্থিতি বুঝতে চাও, তাহলে তোমাকে ভরসা করতে হবে ওয়েস্ট উইন্ডের উপরে। তাহলে গডের ক্ষেত্রে হোলি স্পিরিটের যে ভূমিকা আমরা এখানে দেখছি, অটামের ক্ষেত্রে ওয়েস্ট উইন্ডের সেই একই ভূমিকা। তাহলে এখানে তুলনা করা হচ্ছে হোলি স্পিরিটের সাথে কার, ওয়েস্ট উইন্ডের। তাহলে এইখানে তোমরা মাথায় রাখবে যে এখানে একটা অ্যালিউশন আছে, একটা তুলনা আছে হোলি স্পিরিটের সাথে এই ওয়েস্ট উইন্ডের। তাহলে এরপরে আমরা চলে যাই, এরপরের লাইনে কি আছে দেখো, দাউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রাইভেন। তাহলে এখানেও দেখো ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে। আগে মানেটা আমরা বলে দিই, যে ওয়েস্ট উইন্ডকে বলছে তুমি সেই যার অদৃশ্য উপস্থিতি কি করে, মৃত পাতাগুলোকে বয়ে নিয়ে চলে। তাহলে এইখানে দেখো আনসিন প্রেজেন্স বলে যে ফ্রেজটা আছে, এটাকে আমি তোমাদের বলেওছিলাম আগে, এটাকে বলা হয় অক্সিমোরন। এটা একটা ফিগার অফ স্পিচ। অক্সিমোরন কি, দুটো অপোজিট আইডিয়া যখন পাশাপাশি বসিয়ে দেওয়া হবে, সেটা কি বলা হবে, অক্সিমোরন। তাহলে আনসিন আর প্রেজেন্স হচ্ছে পরস্পর বিপরীত দুটো আইডিয়া, পাশাপাশি বসিয়ে দিয়েছে। অদৃশ্য আবার লেখা আছে উপস্থিতি, তাহলে উপস্থিতি বুঝতে গেলে তাকে তো দেখতে পেতে হবে, তাহলে যেটা দেখাই যায় না তার উপস্থিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট উইন্ডকে কখনো দেখা যায় না, অথচ তার উপস্থিতি আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, তাহলে এখানে লেখা আছে দেখো লিভস ডেড। এখানেও আর একটা ফিগার ব্যবহার করেছেন কবি। এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি লেখা উচিত ছিল ডেড লিভস, কিন্তু সেলি এখানে লিখছেন লিভস ডেড, অর্থাৎ আগে উনি ব্যবহার করছেন নাউনটাকে, তারপরে উনি অ্যাডজেক্টিভটা ইউজ করছেন। এটাও একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলে ইনভার্সান, যখন এই ন্যাচারাল যে গ্রামাটিক্যাল অর্ডার সেটাকে উল্টে দেওয়া হয়। এটাও আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি আগে, যেখানে আমি ইডিয়াম তোমাদের ফিগার অফ স্পিচের যে ভিডিওগুলো দিয়েছি সেখানে তোমরা দেখে নেবে, ইনভার্সান আলোচনা করেছি। তাহলে লিভস ডেড হচ্ছে একটা ইনভার্সান। তাহলে ডেড লিভসগুলোকে এই যে ওয়েস্ট উইন্ড সে কি করছে, ড্রাইভেন, সে বয়ে নিয়ে চলেছে। আর এটাকে দেখে কি মনে হচ্ছে, লাইক গোস্টস ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিং, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেক্টিগ্রেড পেস্টিলেন্স স্ট্রাইক এন মাল্টিটিউড। তাহলে দেখো কি কত সুন্দরভাবে এখানে উনি তুলনা করেছেন। একটা এখানে ইমেজ আছে, একটা কিসের ইমেজ এখানে দিচ্ছেন, যে একটা ম্যাজিশিয়ান রয়েছে, সে ম্যাজিশিয়ান কি করছে, তার যে স্পেল, তার যে ম্যাজিক, সেই ম্যাজিক দেখাচ্ছে সে, এবং তার যে অলৌকিক শক্তি, তার সাহায্যে সেই এনচ্যান্টার যে ম্যাজিশিয়ান, তার অলৌকিক শক্তির ভয়েতে যে সমস্ত ভূতপ্রেতগুলো থাকে, সেই ভূতপ্রেতরা তার ভয়েতে সব পালিয়ে যাচ্ছে, দৌড়ে এদিক ওদিক দৌড় লাগিয়েছে সবাই।
ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই অটাম সিজনে কি হচ্ছে, যে যখন ওয়েস্ট উইন্ড আসে প্রবল বেগে, তখন গাছের যে শুকনো পাতাগুলো থাকে তাদের কালার দেখো কীরকম বলেছে, ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক, রেড। প্রত্যেকটা রং কিসের প্রতীক বলো দেখি? ইয়েলো কিসের প্রতীক? মৃত্যু। ব্ল্যাক কিসের প্রতীক? মৃত্যু। পেল কিসের প্রতীক? মৃত্যু। রেড কিসের প্রতীক? মৃত্যু। প্রত্যেকটা কালারই কিন্তু মৃত্যুর প্রতীক এখানে। তাহলে এই কালারের যে লিভসগুলো রয়েছে, যে পাতাগুলো রয়েছে গাছের, সেগুলো উড়ে চলে যাচ্ছে। আবার এর সাথে ব্যবহার করেছে যে দেখো পেস্টিলেন্স স্ট্রাইক এন মাল্টিটিউড, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে প্রচুর সংখ্যা বোঝানো হয়েছে গাছের পাতার, এবং এগুলো কেমন, এগুলোর সঙ্গে কাদের তুলনা করা হচ্ছে? আবার সেই জনসাধারণের তুলনা করা হচ্ছে, প্রচুর মানুষের তুলনা করা হচ্ছে যারা পেস্টিলেন স্ট্রাইকেন, যেন মনে হচ্ছে দীর্ঘকালীন কোনো একটা রোগ, একটা প্লেগ যাদের আক্রমণ করেছে, যারা দীর্ঘ রোগে ভুগছে, যারা পেস্টিলেন্সে ভুগছে, যারা সেই সমস্ত যেন শুকিয়ে যাওয়া, একদম কাঠখোট্টা হয়ে যাওয়া সেই মানব প্রজাতি। তো এখানে অত্যন্ত সুন্দরভাবে কবি ইমেজ ব্যবহার করেছেন। এই জায়গাটা লাইক গোস্টস, এখানে আরেকটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সিমিলি বলে এটাকে। তো এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে, যে পাতাগুলোর সাথে, ডেড লিভসগুলোর সাথে এখানে তুলনা করা হচ্ছে গোস্টের, ভূতেদের, যে ভূতগুলো পালিয়ে যাচ্ছে এনচ্যান্টারের কাছ থেকে। তাহলে এখানে পাতার সাথে ডেড লিভের সাথে তুলনা করা হচ্ছে ভূতের, আর এনচ্যান্টার বা ম্যাজিশিয়ানের সাথে তুলনা করা হচ্ছে ওয়েস্ট উইন্ডের। ক্লিয়ার হয়ে গেছে এখানটা? এই যে কালারগুলোর ব্যাপারটাও আমি বলে দিলাম। এইবার এটার আর একটা অর্থ হয়, আমি তোমাদের আগেই বলেছি যে কবিতা যখন তোমরা পড়বে তার দুটো করে অর্থ তোমরা পাবে, একটা আউটওয়ার্ড মিনিং পাবে আর একটা ইনার মিনিং পাবে। তো ইনার মিনিং যেটা এখানে, সেটা এই ওয়ার্ডটার উপরে যদি তোমরা জোর দাও একটু, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। লিভস, এই যে ওয়ার্ডটা লিভস, লিভস মানে কি? লিভসের দুটো অর্থ হয়, একটা হচ্ছে গাছের পাতা হয়, দেখো গাছের পাতা যেটা, সেটাকেও আমরা লিভস বলি। আর একটা হচ্ছে বইয়ের পাতা, বই পড়ার যে বই আমাদের বুকস, তার পাতাগুলোকেও আমরা কিন্তু লিভসই বলি। তাহলে কবি শেলি এখানে দেখো বলতে চাইছেন, এই যে ইয়েলো, ব্ল্যাক, পেল, হেকটিক, রেড যে লিভসগুলোর কথা বলছে, ডেড লিভস, এগুলো মানে পুরনো হয়ে যাওয়া বা আগে লেখা বিভিন্ন বইয়ের কথা বলছেন। মানে প্রাচীন কবি যারা, তারা যে সমস্ত জিনিস লিখে গেছেন, সেই সমস্ত যে আইডিয়া তারা দিয়ে গেছেন, সেগুলো বর্তমানে কিন্তু অতীত হয়ে গেছে, সেগুলো আর মানুষ বয়ে নিয়ে যেতে চাইছে না। সমাজ কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছে এই সমস্ত আইডিয়াতে। তাহলে এইখানে বোঝানো হচ্ছে একটা রিলিজিয়ানের সঙ্গেও কানেকশান রয়েছে। রিলিজিয়াস টেক্সটও তোমরা ধরতে পারো, যেগুলো মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের ভারে আজ মানুষ ভারাক্রান্ত। সেই সমস্ত প্রাচীন কুসংস্কার, প্রাচীন সংস্কার যেগুলো রয়েছে, সেটা সোসাইটির দিক থেকে হোক, সেটা পলিটিক্যাল আইডিয়া হোক, সেটা রিলিজিয়াস আইডিয়া হোক, যেটা মানুষ আর বয়ে নিয়ে যেতে পারছে না, তাহলে এজ ওল্ড আইডিয়াগুলোকেও এখানে ডেড লিভস বলতে পারে, যেগুলো ইয়েলো হয়ে গেছে, যেগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো এই সমস্ত ধারণাগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, ড্রাইভ করছে, এগুলোকে ভেঙে দিচ্ছে কে? ওয়েস্ট উইন্ড। এখানে ওয়েস্ট উইন্ড হচ্ছে নিউ এজের প্রতীক। নতুন একটা যুগ আসছে, নবজাগরণ আসছে, রেনেসাঁ আসছে, এবং সে নতুন অনেক ধারণা, নতুন অনেক আইডিয়া বয়ে নিয়ে আসছে। সে সায়েন্সকে সঙ্গে করে নিয়ে আসছে, মানুষের মনকে মুক্ত করতে আসছে সে। তো এইটাও এখানে একটা অ্যালিউশন আমরা পাচ্ছি এই জায়গাতে, যে রেনেসাঁ বা নবজাগরণের একটা ইঙ্গিত দিচ্ছে। আর তোমরা সময়টা দেখতে পাচ্ছ, যে সময়টার কথা বলা হচ্ছে, ঠিক এর কয়েক বছর পরেই একটা হিউজ স্টর্ম এনেছিল সোসাইটিতে, এবং রিলিজিয়ানের ওপরে একটা বিরাট আঘাত এসেছিল। সেটা হচ্ছে ডারউইনের যে বইটা ছিল, অন দ্য অরিজিন অফ স্পিসিস, এর কয়েক বছর পরেই সেটা পাবলিশ করে, এবং ইভলিউশনের থিওরি চলে আসে। এবং তোমরা জানো যে রিলিজিয়ানের উপর এর কি ভয়ঙ্কর প্রভাব হয়েছিল। তো যাই হোক, তো নেক্সট এবার আমরা চলে যাই পরের কি আছে দেখো। ও দাও হু চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। দেখো ডার্ক উইন্ট্রি বেড এখানে কি বোঝাচ্ছে? ডার্ক উইন্ট্রি বেড, দ্য উইংড সিডস হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, ইচ লাইক এ কপস উইদিন ইটস গ্রেভ আনটিল দাই
অ্যাজার সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ান ওভার। আচ্ছা, আগে আমরা দেখে নিই এখানটা। তো সিচুয়েশানটা ভাবো যে অটাম সিজন চলছে, অটামের শেষ দিক চলছে, অটামের পরেই উইন্টার আসবে, শীত আসবে, এবং যখন শীত আসবে গোটা ইংল্যান্ড বরফে ঢেকে যাবে। তাহলে এই যে আগের চিত্রটা আমরা পাচ্ছিলাম যে ওয়েস্ট উইন্ড যখন আসছিল, শুকনো গাছের পাতা সম্পূর্ণরূপে সমস্ত পাতাকে সেই বয়ে নিয়ে চলে যাচ্ছিল, রাস্তা দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, সেই পাতাগুলোকে নিয়ে গিয়ে ফেলবে সে কোনো একটা স্থানে, এবং এরপরে যখন উইন্টার আসবে সেই উইন্টারে বরফে একদম ঢেকে যাবে, অর্থাৎ সেই সমস্ত পাতাগুলো চলে যাবে সেই বরফের নিচেই। এবং শুধুমাত্র এই যে ওয়েস্ট উইন্ড এই যে পুরনো পাতা বা মৃত পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম না, তার সাথে সাথে বীজগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই বীজগুলোই হচ্ছে প্রাণের প্রতীক, ভবিষ্যৎ বৃক্ষের প্রতীক। পরবর্তীকালে যখন স্প্রিং আসবে, যখন উইন্টার চলে যাবে, বরফ গলে যাবে, সেখান থেকেই নতুন নতুন ছোট্ট ছোট্ট কুঁড়ি বেরোবে, সেখান থেকেই ছোট্ট চারা বেরোবে। সেই বীজগুলোকেও বয়ে নিয়ে যাচ্ছে কে? এই ওয়েস্ট উইন্ডই নিয়ে যাচ্ছে। আর এই কারণেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই স্টানজার একদম শেষের দিকে এই ওয়েস্ট উইন্ডকে একইভাবে দেখো কি বলেছে, যে একে ডেস্ট্রয়ারও বলছে আবার প্রিজার্ভারও বলছে। তাহলে ডেস্ট্রয়ার কার জন্য? এই ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয় করছে কাকে? ডেস্ট্রয় করছে সেই সমস্ত মৃত পাতাগুলোকে, যেগুলো ইয়েলো হয়ে গেছে, যেগুলো পেল হয়ে গেছে, সেই বিবর্ণ হলুদ বর্ণের পাতাগুলোকে এ ধ্বংস করছে গাছ থেকে। কিন্তু এ আরও একটা কাজ করছে, সেই বৃক্ষের যে বীজগুলো রয়েছে, যে আর একটা বৃক্ষের জন্ম দেবে, সেই বীজগুলোকে কিন্তু এ রক্ষা করছে, এ প্রিজার্ভ করছে। তাহলে কিভাবে প্রিজার্ভ করছে সেটাই আমরা দেখছি। এখানে বলেছে যে এই দেখো, ডার্ক উইন্ট্রি বেড, বলছে হে ওয়েস্ট উইন্ড, তুমি সেই মৃত পাতাগুলোকে তাদের কবরস্থানে নিয়ে যাও। ডার্ক উইন্ট্রি বেড, তাদের এখানে কবরস্থানের কথা বলছে, গ্রেভ ইয়ার্ডের কথা বলছে, এবং সেখানেই তারা ঘুমিয়ে থাকবে। অত্যন্ত ঠান্ডা, কোল্ড অ্যান্ড লো শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ উইন্টার আসবে, বরফে ঢেকে যাবে, তারা বরফের নিচেই থাকবে, যেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে একটা কবরস্থান, যার নিচেই সব কপস রাখা আছে, ডেড বডি রাখা আছে। এই কপসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই উইন্ড সিডগুলো। এই উইন্ড সিডগুলোই কিন্তু একসময় আবার যখন স্প্রিং আসবে, বসন্ত ঋতু আসবে, সেই সময় নতুন গাছের জন্ম দেবে। এইবার এর পরের চিত্রটা দেখো আরও কত সুন্দর। এখানেও একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে, দাইন অ্যাজার সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো। দেখো কি বলছে এখানে, দাইন অ্যাজার সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ। অত্যন্ত সুন্দর একটা বিবলিক্যাল ইমেজ আছে। বাইবেলে এরকম উল্লেখ আছে, যেটাকে, যে বইটা হচ্ছে নিউ টেস্টামেন্টের একদম লাস্ট বই, 27 নম্বর বই, দ্য বুক অফ রিভিলেশন, তার 9 নম্বর চ্যাপ্টারে জিসাস ক্রাইস্টের যে শিষ্য ছিল, ডিসাইপল ছিল সেন্ট জন, সে স্বপ্ন দেখেছিল যে লাস্ট জাজমেন্ট কেমন হবে। শেষ বিচারে বিশ্বাস করে এরা, খ্রিস্টানরা, এবং এদের যে বিশ্বাস যে শেষ বিচার বলে একটা দিন আসবে, সেই সময় কি হবে, সমস্ত যে ডেড বডিগুলো আছে সেগুলোকে তোলা হবে এবং তাদের বিচার করা হবে। যারা হোলি, যারা পবিত্র, যারা ভালো কাজ করেছে, ক্রাইস্টের যে কমান্ডমেন্ট মেনেছে, যারা তারা মেনে চলেছে, তাদের স্বর্গের ঠাঁই পাবে, তারা হিভেনে ঠাঁই পাবে, আর বাকিরা হেলে যাবে। তো এই যে লাস্ট জাজমেন্ট, সেখানে জন 9 নম্বর চ্যাপ্টারে স্বপ্ন দেখছে যে 7জন এঞ্জেলকে দেখতে পাচ্ছে, স্বর্গদূত, যাদের হাতে কি রয়েছে, যাদের হাতে একটা করে সিঙা রয়েছে, একটা করে ভেরি রয়েছে, বিশাল বাঁশি রয়েছে, যেটাকে তারা ফুঁ দিয়ে বাজাচ্ছে। এবং 6 নম্বর যে এঞ্জেল আছে, সে যখন বাঁশি বাজাচ্ছে তখন দেখছে আকাশ থেকে একটা তারা খসে পড়ছে পৃথিবীতে, এবং সেই তারাটা সোজা চলে যাচ্ছে একদম পাতালে। অর্থাৎ এখানে এই তারার মাধ্যমে জিসাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, সেকেন্ড কামিংকে বোঝানো হচ্ছে, তিনি দ্বিতীয়বার আসবেন জগতের বিচার করার জন্য, এবং তিনি সেই পাতাল থেকে, মানে এখানে ওই গ্রেভ ইয়ার্ড বোঝাচ্ছে পাতালটাকে, যে ওই কবরস্থান থেকে সমস্ত ডেড বডিকে উনি আবার পুনরায় তুলবেন হোলি গোস্টের মাধ্যমে, এবং তাদের বিচার হবে। তো ঠিক একইভাবে কবি সেলি এখানে এর সঙ্গে তুলনা করে দিয়েছে, তাহলে ওই ক্রাইস্ট ফিগারের সাথে তুলনা করা হচ্ছে এখানে ওয়েস্ট উইন্ডের। আর আর এখানে দেখো এই যে এঞ্জেল ছিল, যে ভেরি বাজাচ্ছিল, তার সাথে এখানে তুলনা করেছে কার? এই যে অ্যাজার সিস্টারের। এইখানে এইবার তোমরা বলবে দাদা এই অ্যাজার সিস্টার জিনিসটা কি? অ্যাজার মানে হচ্ছে ডিপ ব্লু,
গভীর যে নীল রং সেটাকে অ্যাজার কালার বলা হয়। তাহলে স্প্রিং যখন আসে ইংল্যান্ডে, বসন্তকাল, তখন আকাশে কিন্তু মেঘ থাকে না, আর মেঘহীন আকাশ কিন্তু একদম নীল বর্ণের দেখায়। সেই ইমেজটাই এখানে ব্যবহার করা হয়েছে অ্যাজার সিস্টারকে। এইবার এই যে স্প্রিং টাইমে যে ওয়েস্ট উইন্ড প্রবাহিত হয়, ওয়েস্ট উইন্ড তো সারা বছরই প্রবাহিত হয়, কিন্তু বিভিন্ন ঋতুতে ওয়েস্ট উইন্ডের নামটা আলাদা আলাদা হয়। তাহলে এই যে বসন্তকালে যে ওয়েস্ট উইন্ডটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে জেফার, ZEPHYR, এটা মনে রাখবে তোমরা, এই যে জেফার উইন্ড বলে এটাকে। আর এই জেফার উইন্ডকেই অ্যাজার সিস্টার বলা হয়েছে। অর্থাৎ এই যে জেফার উইন্ডটা কিন্তু এই ওয়েস্ট উইন্ডের মতন, মানে এই অটামের ওয়েস্ট উইন্ডের মতন এত হিংস্র নয়, এত ফোর্সফুল নয়, এত পাওয়ারফুল নয়, স্টর্মি নয়। কিন্তু অত্যন্ত জেন্টেল, অত্যন্ত মাইল্ড, অত্যন্ত সুইট। এই যে বাতাসটা কোমল বাতাস, একটা অত্যন্ত মিষ্টি বাতাস প্রবাহিত হয় এই সময় বসন্তকালে। সেই জন্য এই জেফারের সাথে তুলনা করা হচ্ছে, অ্যাজার সিস্টার বলা হচ্ছে কাকে, ওই ওয়েস্ট উইন্ডের বলা হচ্ছে বোন। ওয়েস্ট উইন্ডকে তাহলে ম্যাস্কুলাইন ধরেছেন কবি। অটাম সিজনের যে ওয়েস্ট উইন্ড তাকে ম্যাস্কুলাইন ধরেছে, কারণ তার মধ্যে পাওয়ার রয়েছে, তার মধ্যে স্পিরিট রয়েছে, তার মধ্যে হিংস্রতা রয়েছে, ধ্বংসাত্মক শক্তি রয়েছে। কিন্তু এই স্প্রিংয়ের যে ওয়েস্ট উইন্ড, যেটার নাম হচ্ছে জেফার, একে বলা হয়েছে সিস্টার। দেখো, একে ফেমিনাইন বলা হচ্ছে, কারণ এর মধ্যে কোমলতা রয়েছে, এর মধ্যে জেন্টেলনেস, সুইটনেস রয়েছে। তো এই জেফার কি করছে, তাহলে দেখো অটামের ওয়েস্ট উইন্ড কী করছে, ধ্বংস করছে। আর এই যে অ্যাজার সিস্টারের জেফার, সে কি করছে, সে ক্ল্যারিয়ান বাজাচ্ছে, সে ভেরি বাজাচ্ছে, এবং এই যে ধ্বনি, শঙ্করধ্বনি, এটা কিসের প্রতীক হচ্ছে, রেজারেকশানের প্রতীক। এটা পুনর্জাগরণ, পুনরুত্থান, পুনরায় সেই ডেড বডিগুলো আবার জাগছে। মানে যেটা একটু আগেই বলেছিল কবি এখানে, যে সেই সিডগুলোকে, যে বীজগুলোকে সে নিয়ে গিয়ে সেই বরফে ঢেকে গিয়েছিল যে বীজগুলো, সেখান থেকে নতুন আবার গাছ জন্ম নিচ্ছে। তারই এখানে এটার সাথেই তাহলে কার অ্যালিউশন আছে, রেজারেকশানের এখানে একটা অ্যালিউশন রয়েছে। তোমরা শুধু মনে রাখবে যেটা নিউ টেস্টামেন্টের বুক অফ রিভিলেশনের চ্যাপ্টার নাম্বার 9 তোমরা পড়ে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে কিভাবে, কত সুন্দরভাবে কবি এখানে কিন্তু এই ইমেজটা তৈরি করেছে। তো মোটামুটি এইটাই রয়েছে প্রথমে, আর বাকিটা কিছু নেই। দেখো কি করছে, ফিল ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লোক্স। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, কত সুন্দর দেখো বিবলিক্যাল ইমেজ এখানে, ফ্লোক্স। তাহলে আমরা যদি বাইবেল পড়ি নিউ টেস্টামেন্টে, সেখানে দেখব যে জিসাস ক্রাইস্ট তার শিষ্যদের কিন্তু শিপের সঙ্গে তুলনা করতেন, শিপ মানে ভেড়ার সঙ্গে তুলনা করতেন বারবার। যে এই যে তার শিষ্যসমূহ যারা তার কথা মেনে চলবে, তার কমান্ডমেন্ট মেনে চলবে, তার বাণী অনুযায়ী চলবে, তাদের উনি বলতেন যে এরা হচ্ছে আমার ভেড়া। এবং উনি কিন্তু দ্বিতীয়বার যখন আসবেন এদের সবাইকে আবার পুনরুজ্জীবিত করবেন, এবং এরা স্বর্গে স্থান পাবে। তো সেইটাই বলা হচ্ছে, এই যে ক্লারিয়ান, এই যে অ্যাজার সিস্টার, বসন্তকাল যখন আসবে তখন কি হবে, এই সমস্ত এই যে ঝরা পাতাগুলো, এগুলো তো চলে গেছে, এগুলো তো নষ্ট হয়ে গেছে, আর যে বীজগুলো ছিল যেগুলোকে সে আবার মাটি থেকে তুলবে সেগুলোকে, মানে এই যে বসন্তকাল যখন আসবে নতুন করে আবার তাদের কুঁড়ি হবে, সেখান থেকে ফুল ফুটবে, তাদের গন্ধে সব কিছু ভরে যাবে। ওই জন্য দেখো এখানে খুব ছোট্ট করে একটা ফ্লোক শব্দ ইউজ করে দিয়েছে, এবং এর মধ্যেই উনি বিবলিক্যাল অ্যালিউশনটা দিয়ে দিয়েছেন যে ওই শিপ অফ গড। তো এবং তখন চারিদিক রঙে ভরে যাবে। এখন শুধু দেখতে পাচ্ছি যখন অটাম চলছে সেই সময় দেখা যাচ্ছে যে ইয়েলো কালার দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে পেল দেখা যাচ্ছে, সেখানে হেকটিক রেড দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা বিবর্ণ রং দেখতে পাচ্ছে। কিন্তু যখন স্প্রিং আসবে তখন রঙে রঙে ভরে যাবে চারিদিকে, তখন লিভিং হিউজ, ওডার্স হচ্ছে অত্যন্ত সুগন্ধ চারিদিকে বইবে, সেটা স্থলভাগে হোক, সেটা পাহাড়ে হোক, চারিদিকে সুগন্ধ থাকবে, চারিদিকে কালার থাকবে, কিন্তু যেটা আমরা অটামে দেখতে পাচ্ছি না। এই জন্য এই স্পিরিটটাকে আবার বলেছে ওয়াইল্ড স্পিরিট। ঠিক ওল্ড টেস্টামেন্টেও আমরা দেখতে পাবো যে হোলি স্পিরিট, যেটা গডের যে স্পিরিট, রুয়াখ এলোহিম যেটা বললাম তোমাদের, এ দুটো কাজ করে আমরা দেখেছিলাম। যখন সেই ইজিপ্টে মোজেসরা বন্দী ছিল, বা হিব্রিউরা যখন বন্দী ছিল, সে কিন্তু সেই ফারাউনের হাত থেকে এদের বাঁচিয়েছিল, ফারাওয়ের হাত থেকে এদের রক্ষা করেছিল এই স্পিরিট। সে তাদের ধ্বংস করে দিয়েছিল, সেখানে প্লেগ নিয়ে এসেছিল, ওই পেস্টিলেন্স, স্ট্রাইকের মাল্টিটিউড মনে করো, এখানেও একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে সব জায়গায়। তাহলে সেখানে পেস্টিলেন্স নিয়ে এসেছিল কে, এই গডের যে পাওয়ার, এই যে হোলি স্পিরিট, সেই কিন্তু সব কাজগুলো করছিল। আবার মোজেসকে এবং মোজেসের যে যারা জিউস ছিল তাদের বাঁচিয়েছিল কে, সেটাও বাঁচিয়েছিল এই হোলি স্পিরিট। তাহলে এই হোলি স্পিরিট একইভাবে ধ্বংসও করে আবার রক্ষাও করে। এই কারণে এই হোলি স্পিরিটের সঙ্গে তুলনা করা হয়েছে কার,
ওয়েস্ট উইন্ডের, যে ওয়েস্ট উইন্ড ডিস্ট্রয়ও করছে আবার যে ওয়েস্ট উইন্ড প্রিজার্ভও করছে, এবং তার কাছেই কবি তীব্রভাবে আকুতি জানাচ্ছে তার কথা শোনার জন্য। হিয়ার, ও হিয়ার, শোনো আমার কথা শোনো। এবার কি কথা বলতে চাইছে সেটা আমরা পরে দেখতে পাবো, 2-3টে স্টানজা পরে আমরা দেখব কবি কি বলতে চাইছেন। এখন শুধু এই সব কথা বলে গেলেন কবি, যে ওয়েস্ট উইন্ড কি, কার সাথে উনি তুলনা করেছেন ওয়েস্ট উইন্ডের, এবং ওয়েস্ট উইন্ডের একটা বোন রয়েছে, অ্যাজার সিস্টার রয়েছে, তার কাজ কি সেটাও কবি এখানে বললেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা এতটাই পড়লাম, প্রথম স্টানজাটা কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা সেকেন্ড স্টানজা দেখব। তো যদি ভালো লাগে তোমাদের, আমার অ্যানালিসিস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করে দেবে ভিডিওটা। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়, নেক্সট ক্যান্টো, নেক্সট স্টানজা নিয়ে আমরা আলোচনা করব ওয়েস্ট উইন্ডের। সো দিস মাচ ফর টুডে।